বিএনপি নেতাদের হাতে কুত্তার মতো পিটুনি খেলো সমন্বয়ক সার্জিস হাসনাত। এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের। গরু ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন খালেদা জিয়া। অধিকাংশ গুমের সাথে জড়িত পুলিশ, র্যাব ও গোয়েন্দা ইউনিটগুলো। আওয়ামী লীগের পথে হাঁটলে আপনারাও রাজনীতি থেকে হারিয়ে যাবেন, বললেন অ্যাটর্নি জেনারেল। ভাড়া করা বিদেশি সরকার আর নয়, জনতারই রাজনীতি চাই, বললেন ইশরাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ রাজধানীর ব্যস্ততম এলাকার শাহবাগ মোড়ে চরম বিশৃঙ্খল ও নাটকীয় এক ঘটনার সাক্ষী হলো ঢাকাবাসী। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এবং যুগ্ম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বিএনপির স্থানীয় কয়েকজন নেতা এবং সমর্থক প্রকাশ্যে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে এই হামলা এতটাই নৃশংস ও অপমানজনক ছিল যে মানুষ না, কুত্তার মতো পেটানো হয়েছে ওদের, এমন মন্তব্য করেছেন একজন বৃদ্ধ দোকানদার। ঘটনার সূত্রপাত হয় আজ দুপুর 2:30 যখন সার্জিস ও হাসনাত একটি শান্তিপূর্ণ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। মিছিলটির মূল উদ্দেশ্য ছিল বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রেস ক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা। তবে শাহবাগ মোড়ে পৌঁছানো মাত্রই বিএনপির ছাত্রদল ও যুব দলের একটি দল বেঈমান, চাটুকার, আওয়ামী দালাল বলে স্লোগান দিতে দিতে মিছিলের সামনে বাধা সৃষ্টি করে। এ সময় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। জানা যায় মুখ্য সমন্বয়ক হাসনাত আলম নিজে গিয়ে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন এবং একাধিকবার শান্তি শান্তি বলে অনুরোধ করেন। কিন্তু বিএনপি নেতাদের মধ্যে অন্যতম কদম আলী এবং ফারুকুল হোসেন মাইক ছিনিয়ে নিয়ে চিৎকার করে বলেন, তোরা বিএনপির ভোট কেড়ে নষ্ট করছিস, তোরা আওয়ামী লীগের দালাল। এই ঘোষণার পরই আচমকা কয়েকজন যুবক লাঠি সোটা নিয়ে সার্জিস আলমের ওপর ঝাঁপিয়ে পড়ে। পাশেই থাকা হাসনাত আব্দুল্লাহ তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও রক্ষা করা যায়নি। চোখের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ হতভম্ব হয়ে যায়। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করে, কেউ কেউ পুলিশের সাহায্য নিতে দৌড়ায়। তবে ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের সময় লাগে প্রায় 20 মিনিট। এর মধ্যে দুই নেতার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে রাস্তার ওপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে সার্জিস এবং হাসনাতকে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর নাফিসা সুলতানা জানান, সার্জিস আলমের মাথায় গভীর জখম রয়েছে, তার একটি কিডনিতে প্রচন্ড আঘাত লেগেছে এবং তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। অন্যদিকে হাসনাতের ডান হাত ভেঙে গেছে এবং বুকের হাড়েও চোট পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা বা বিএনপির কিছু নেতা সংগঠিত করেছে জাতীয় নাগরিক পার্টিকে ভয় দেখানোর জন্য। কারণ সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য জনসমর্থন পেতে শুরু করেছে এবং তারা একটি তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মইনুল কবির বলেন, জাতীয় নাগরিক পার্টি এখন আর কোনো তুচ্ছ প্ল্যাটফর্ম নয়, তারা মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এ ধরনের আক্রমণ এক ধরনের আতঙ্কের বহিঃপ্রকাশ। বিকেলে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র তাসনিম জারা বলেন, আমাদের দুই নেতার ওপর বর্বরোচিত হামলা প্রমাণ করে বিএনপি এখন গণতন্ত্রের বুলি আওড়ায় মুখে আর হাতে রাখে লাঠি। আমরা এর ন্যায্য বিচার চাই, রক্ত যাদের ঝরেছে ভয় তাদের নয়। তিনি আরো জানান, সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আগামী 9 জুন কালো পতাকা মিছিল হবে রাজধানীর প্রতিটি থানায়। সাধারণ মানুষের অনেকেই বলছেন, রাজনীতি এখন আর তর্ক বা আদর্শের লড়াই নয়, এটা এখন কে বা কাকে বেশি কুকুরের মতো মারতে হবে সেই প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আফসানা রহমান বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু এর জন্য কাউকে এমন ভাবে মারধর করা, এটা সভ্য সমাজের নমুনা নয়। একই রকম ক্ষোভ প্রকাশ করেন রিকশা চালক জামাল মিয়া, যিনি ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, আমি তো ভাবছিলাম দুইটা নেতা মানুষের মতো কথা বলবে, হঠাৎ দেখি 10-12 জন একসাথে এক লোকের মারতেছে। এমন মার খালি সিনেমায় দেখি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার জানিয়েছেন, হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে 4 জন হামলাকারীকে। এই ঘটনা শুধু দুই রাজনৈতিক কর্মীর ওপর হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। রাজনৈতিক বিভক্তি আজ এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে বিরোধিতা মানেই শারীরিক আক্রমণ। জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আব্দুল্লাহ হাসপাতালের বেডে শুয়ে এমনটিই কথা বলেন, আমরা রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, মার খাওয়ার জন্য নয়। কিন্তু যদি গণতন্ত্র প্রতিষ্ঠায় মারই খেতে হয় তাহলে আমরাই খাবো, কারণ ইতিহাস এভাবেই লেখা হয়।
একটা গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শনিবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ধোলাইখাল ঘাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। ইশরাক বলেন, নির্বাচনের বেশিরভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে 2-3 মাসের বেশি লাগার কথা না। তাহলে নির্বাচনের তারিখ কেন এত পেছানো হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতা। এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিএনপি নেতা বলেন, আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাত বরণ করেছে। আমরা সেই দল করি। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। তিনি আরো বলেন, দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির ওপর আমি আঙুল তুলব না, একটা গোষ্ঠী এ বিষয়ে কাজ করছে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার উপহারের কোরবানির গরু কালো মানিক গ্রহণ করেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সোহাগকে এলাকায় ফিরে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে কোরবানি ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গরু ফেরত দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে প্রশংসায় ভাসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে বৃহস্পতিবার সকাল 8টার দিকে কালো মানিক নামের আদরের ষাঁড়টি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সোহাগ মৃধা। রাজধানীতে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসনের কাছে গরুটি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বেগম খালেদা জিয়া তা গ্রহণ না করে সোহাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তার পরিবারের জন্য ঈদের বিশেষ উপহারও পাঠান। ডক্টর জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোরবানির পশু উপহার দেওয়ার জন্য সোহাগ মৃধা ও তার পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দলীয় চেয়ারপারসনের পক্ষ থেকে তাকে ঈদের উপহারও পাঠানো হয়েছে। সোহাগ মৃধার পরিবারের সদস্যরা জানান, কালো মানিক নামের ষাঁড়টির ওজন প্রায় 35 পন, দৈর্ঘ্য 10 ফুট এবং উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। কুচকুচে কালো রঙের হওয়ায় স্থানীয়রা আদর করে নাম রেখেছেন কালো মানিক। ষাঁড়টির জন্য 10 লাখ টাকা দাম উঠলেও সোহাগ তা বিক্রি করেননি। সোহাগ মৃধা জানান, তিনি গণতন্ত্রের মাকে এই গরুটি উপহার দিতে চেয়েছিলেন। 2023 সালে আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনাকে এক কৃষকের গরু উপহার দেন। ওই ঘটনা দেখে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। তখনই তার মনে ইচ্ছা জাগে সুযোগ পেলে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি একটি গরু উপহার দেবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হওয়া গুমের ঘটনায় র্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি জড়িত ছিল। এর পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন ইউনিট নির্বিচারে এ জঘন্য অপরাধ চালিয়ে গেছে। র্যাব কার্যত একটি রাজনৈতিক ডেথ স্কোয়াডে রূপান্তরিত হয়েছিল। গুমের প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসকে। এছাড়া গুমের ঘটনায় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এবং বর্ডার গার্ড বাংলাদেশের কর্মীরাও ভূমিকা পালনে জড়িত ছিলেন। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এসব ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কমিশনের মূল্যায়নে বলা হয়েছে, বেশিরভাগ বলপূর্বক গুমের ঘটনাই ঘটেছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার অধীনে বিভিন্ন ইউনিটের মাধ্যমে। ভুক্তভোগী, সাক্ষী এবং পরিবারের সদস্যরা প্রায়শই গুমের সাথে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, গোয়েন্দা শাখার ডিবি জড়িত থাকার কথা বলছে। ডিজিএফআই এবং এনএসআই উভয়ই সাধারণত গোয়েন্দা সংস্থায় কাজ করে, আইন প্রয়োগকারী সংস্থায় নয়। যেহেতু তাদের বেসামরিক নাগরিকদের গ্রেফতার বা আটক করার কোনো আইনি আদেশ নেই, তাই আটক, অপহরণ বা জিজ্ঞাসাবাদে যে কোনো ধরনের জড়িত থাকার আইন মতো তাদের এই হীন অপরাধ সাংবিধানিক সীমানা অতিক্রম করে এবং তার সম্ভাব্য অবৈধ সমান্তরাল আইন প্রয়োগকারী কাঠামোর ইঙ্গিত দেয়। একই সাথে সব আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থা অভিযান পরিচালনার সময় তাদের মানসম্মত কার্যপ্রণালী বা কর্তব্যের সনদ গুরুতরভাবে লঙ্ঘন করেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে বিচার বহির্ভুক্ত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, হেফাজতে নির্যাতন, ভিন্নমত দমন এবং অতিরিক্ত বল প্রয়োগ সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য পুলিশ ধারাবাহিকভাবে তদন্তের আওতায় আসে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দেশের রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগের পথে হাঁটলে আপনারাও রাজনীতি থেকে হারিয়ে যাবেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা।
আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা আবারও আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। ঝিনাইদহে 24 জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার বেলা 11টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য হিরোস অব ঝিনাইদহ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের আমলে 2008 সালের পরে 700 মানুষকে গুম করেছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার। গত 16 বছরে দেশে প্রায় 4,500 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 7 লাখ মানুষকে গায়েবী মামলায় হয়রানি করেছিল আওয়ামী সরকার। আজ তারা দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের পথ ছিল কানা গলির পথ। আওয়ামী লীগের পথ ছিল অন্ধকার পথ। জুলাই বিপ্লবের পরে আপনারা যারা কথা বলার সুযোগ পেয়েছেন, ভয়হীনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, আপনারা আওয়ামী লীগের পথে হাঁটবেন না। আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস কখনো ক্ষমা করবে না। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার বিচার ও সরকারের অবস্থান জানিয়ে তিনি বলেন, এই সরকার ক্ষমতা নেয়ার পরে কেউ গুমের শিকার হয়নি। পুলিশ বাদী হয়ে একটিও গায়েবী মামলা করেনি। জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন, ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের বাংলাদেশ গড়ে তোলার চেতনা। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে নানা প্রতিকূলতা এবং অস্থিরতার মধ্যে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান যে দেশের রাজনীতিতে ভাড়া করা বিদেশি সরকারের দুঃশাসন আর সহ্য করা হবে না এবং দেশের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শনিবার জাতীয় ঈদগাহে ঈদ উল আজহার নামাজের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন এই বার্তা দেন। তিনি বলেন, বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কারণে বাধার সম্মুখীন হচ্ছে। তিনি আরো জানান, 5 আগস্টের অভ্যুত্থানের পর বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিল এবং অতীতে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ভোটও হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশকে গণতন্ত্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, আমি অপ্রিয় কিছু সত্য কথা বলবো। কেউ যদি মনে করেন আমি কারো উপর আঙ্গুল তুলছি, তা নয়, কিন্তু একটি গোষ্ঠী এটি করছে। আমরা 17 বছর ধরে অত্যন্ত সাংগঠনিকভাবে দেশের জন্য কাজ করছি। আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছেন এই আন্দোলনে। আমরা সেই দল যারা কখনো পিছুপা হব না। তিনি দলের উচ্চ নেতৃত্বের যে কোনো নির্দেশ পালন করার জন্য সর্বদা প্রস্তুত থাকার কথাও জানান। ইশরাক হোসেন অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহিত করার ঘোষণা দিয়েছেন, যা আমাদের জন্য দুঃখজনক এবং আমরা মর্মাহত। তিনি সবার কাছে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, তাই এর পরিবর্তন আমাদেরকে চিন্তিত করছে। তিনি আরো জোর দিয়ে বলেন, দেশের পোর্ট ও করিডোরগুলো বিদেশি শক্তির হাত ধরে পরিচালিত হতে দেবেন না, কারণ বাংলাদেশ মালিক দেশের জনগণ। বিদেশে গিয়ে বসবাস করার কোনো ইচ্ছে তাদের নেই, কারণ দেশের ভবিষ্যৎ দেশেই নির্ধারিত হবে। সর্বশেষ ইশরাক হোসেন বলেন, 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি শেষ হয়েছে। এখন স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের নামে আপনার 4টি শক্ত এভিডেন্স পেয়ে আন্তর্জাতিক আপনার আদালতে আইসিসি 4টি মামলা করলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের নামে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনূসের এগেনস্টে আইসিসি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে ডক্টর ইউনূসের নামে 4টি আপনার উপযুক্ত এভিডেন্স তারা কালেক্ট করেই কিংবা যথেষ্ট প্রমাণ সহ সমস্ত কিছু তারা সাবমিট করে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস তিনি গ্রেফতার পর্যন্ত হতে পারে। আসলে কি সেই 4টি আপনার উপযুক্ত প্রমাণ, তার আগে আমরা সেটি জেনে আসি। প্রথম নাম্বার 1 হচ্ছে 5 আগস্টের পরে আপনার 8 আগস্ট ডক্টর ইউনূস যখন নাকি ক্ষমতায় বসে, তারপরে আপনার আমাদের বাংলাদেশের আপনার গায়েবী আইনমন্ত্রী আসিফ নজরুল তিনি আপনার একদম আইন করে যেই নিষেধাজ্ঞা দেয় যে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে কিংবা আওয়ামী লীগ কোনো সমর্থককারী দল তারা কেউ থানার ভিতরে
মামলা করতে পারবে না। প্রথম নাম্বার হচ্ছে এটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পুলিশ গণহত্যা, আপনার সাংবাদিকদের গণহত্যা, তাদেরকে গণ আকারে গ্রেফতার করা। তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ, আওয়ামী লীগের সাধারণ জনগণকে মব জাস্টিস করা, গণহত্যা করা। আর 4 নাম্বার হচ্ছে আপনার ধর্মকে কেন্দ্র করে একটা আবলা 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 আবলা। যাই হোক, তবে এর ভিতরে শক্ত যেটি সেটি হচ্ছে নাম্বার 2, আপনার পুলিশ গণহত্যা, তারপরে হচ্ছে আপনার থানা লুটপাট, সাংবাদিক মানে আদার্স যেগুলো বললাম আর কি, এগুলাকে কেন্দ্র করেই আপনার আইসিসিতে ইভেন আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে নেদারল্যান্ডে, সেখানেই ডক্টর ইউনূসের এগেনস্টে মামলা দায়ের করলেন। কে বা কারা মামলা দায়ের করলেন তাদের ছবিগুলা একটাবার দেখে আসুন। এই হচ্ছে এই ব্যক্তিরা, সবাই এরা একত্রে হয়ে ডক্টর ইউনূসের এগেনস্টে, মানে তিনি যখন আমাদের বাংলাদেশে আপনার শপথ নিয়ে ক্ষমতায় বসে, তারপরেই আমাদের বাংলাদেশে যত মব জাস্টিস হয়েছে, দখলবাজিতা হয়েছে, পুলিশ গণহত্যা হয়েছে, কেন আপনার উপদেষ্টা বা গাইবি আইনমন্ত্রী আসিফ নজরুল কেন তিনি আইন করে নিষিদ্ধ করে দিল যে কোনো মামলা নেওয়া যাবে না, আওয়ামী লীগের পুলিশের কোনো মামলা দায়ের করা যাবে না, কিংবা তারা আইন করে সমস্ত কিছু নিষিদ্ধ করে দেয় যে তাদের এগেনস্টে কেন কোনো মামলা দায়ের করতে পারবে না। যেখানে আপনার আওয়ামী লীগের বিচারের জন্য বা শেখ হাসিনার ফাঁসির জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে এই অন্তর্বর্তীকালে সরকার, আর উল্টো দিকে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে নেদারল্যান্ডে ইভেন আইসিসির মাধ্যমে ডক্টর ইউনূসের নামে মামলা দায়ের। ভাই ঘটনা কি? কি হচ্ছে এগুলো আমাদের দেশে? মানে এই শুনতেছি যে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়, তাহলে এই হচ্ছে তাদের দম। মানে পুরো আপনার মাঝ রাস্তায় গিয়ে ডক্টর ইউনূসের কলারটা জাস্ট টেনে ধরলো আপনার আইসিসি। এখন কথা হচ্ছে আপনার, এটা তো বাস্তব, তাদের হাতে যে প্রমাণ তথ্য সহকারে যেই আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে নেদারল্যান্ডে আপনার দায়ের করলেন, উল্টো দিকে আইসিসি আপনার ডক্টর ইউনূসের পিছনে লাগছে। তারপরে হচ্ছে আপনার পুলিশ গণহত্যা, ইভেন আপনার কেন আসিফ নজরুল আইন করে এটা নিষিদ্ধ করলো, কেন ডক্টর ইউনূস এটার আপনার প্রতিবাদ জানাইলো না, বা কেন পুলিশ গণহত্যা দাবি কেন ডক্টর ইউনূস করলো না, কেন এটাকে তদন্ত করলো না। আমি আপনাদেরকে বলছিলাম যে যখন নাকি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে এই অন্তর্বর্তীকালের সরকার, তখন জাতিসংঘ থেকে বলছিল যে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে কিংবা এর আগে থেকে জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে যত আপনার গণহত্যা হয়েছে, যত মানুষ মব জাস্টিসের শিকার হয়েছে, লুটপাটের শিকার হয়েছে, সমস্ত কিছু আপনার তদন্ত করার জন্য এবং একদম নিখুঁতভাবে একটা ব্রায় ডাটা তারা চাইছে জাতিসংঘ থেকে। কিন্তু টোটালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে নেয়, মানে জাস্ট বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয় এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে। আমার মনে হয় এটারই প্রতিশোধ নিল আইসিসি। ডক্টর ইউনূসের নামে দেখেন আইসিসি লাগছে, উল্টো দিকে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট আপনার নেদারল্যান্ডে যেটা অবস্থিত, সেখানেই ডক্টর ইউনূসের নামে মামলা দায়ের। তিনি কি গ্রেফতার হবে? অনেকটা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ দেখেন 5 আগস্টে যেভাবে পুলিশ গণহত্যা করছে, আপনার আওয়ামী লীগের জনগণকে গণহত্যা করছে, সংখ্যালঘুদের উপরে মনে করেন আক্রমণ করছে, লুটপাট করছে, তারপর হচ্ছে আপনার বাংলাদেশে মেট্রো রেলকে পোড়াইছে, সরকারি আপনার বড় বড় প্রতিষ্ঠানগুলা পোড়াই দিছে। এটা কিন্তু সামান্য একটা নিজেরাই মনে করেন তাদের মুখ থেকে মনে করেন স্বীকার করছে। এগুলাকে এখন অস্বীকার করতে পারবে? হাজার হাজার এভিডেন্স, হাজার হাজার তাদের নিজেদের মুখ থেকে। তারা কিন্তু আপনার যখন আগে শেখ হাসিনা সরকারের পতন হয়, ডক্টর ইউনূস শপথ নিয়ে বসতে না বসতেই সাংবাদিক সম্মেলনে, বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু একের পর এক এই ধরনের কথাগুলা বইলা গেছে যে আমরা যদি এটা না ঘটাইতাম, ওইটা না ঘটাইতাম, তাহলে কিন্তু এই আন্দোলনগুলো হতো না, তাই না? এগুলাই হচ্ছে সবচেয়ে বড় এভিডেন্স। আর এর থেকেও বড় এভিডেন্স হচ্ছে কেন এই ইউনূস সরকার যখন নাকি আইনমন্ত্রী শপথ নিয়ে বসে, এই উপদেষ্টা সরকার বা এই উপদেষ্টারা বা অ্যাডভাইজাররা তারা কেন এটার বিরোধিতা জানালো না? কেন ডক্টর ইউনূস এটার কাউন্টার করলো না যে আইন করে নিষেধাজ্ঞা করা যাবে না? কেন নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে কাজ করলো? কেন বাংলাদেশের হয়ে কাজ করলো না? কেন মানবাধিকার যে মানবতার
একটা সরকার, কেন তিনি মানবতার সরকার হলো না? কেন হলো না? দর্শক বন্ধুরা, অনেকটা এভাবে পর্যন্ত আপনার শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস যে নোবেলটি পাইছে তার নোবেলও নাকি বাতিল হতে যাচ্ছে, যখন নাকি এগুলা টোটালি প্রত্যেকটা বিষয় আপনার ইনকোয়ারি করা হবে। ডক্টর ইউনূসকে গ্রেফতার পর্যন্ত হতে পারে। দেখেন, হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আসিফ নজরুল আইন করে নিষেধাজ্ঞা করে দেয়, ডক্টর ইউনূসও এই প্রসঙ্গে কোনো কথা বলে না। মানে আপনি মব জাস্টিস চালাইছেন, গণহত্যা চালাইছেন, তারপর হচ্ছে দখলবাজিতা চালাইছেন, মব জাস্টিস চালাইছেন, মব ক্লিন আপনারা করছেন, থানা লুটপাট করছেন, অস্ত্র লুটপাট করছেন, পুলিশ গণহত্যা করছেন, তারপর হচ্ছে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করে জাস্ট মাটির সাথে মিশাই দিয়েছেন। তারা আরও একটি কারণ করছে, কি সেটি? আওয়ামী লীগ নিষিদ্ধ, যেই দলটি প্রায় আপনার 40 থেকে 45% আপনার ম্যান্ডেটের অধিকারী, এই দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে দিছে। তো এগুলার কি একটা অ্যাকশন আসবে না? এগুলা কি আপনার জাতিসংঘ দেখতেছে না? এখন তো একদম ওইঠা পুইটা লাগছে। পালাবে কোথায় ডক্টর ইউনূস? তার নামে আপনার আইসিসি লাগছে, তার এগেনস্টে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আপনার নেদারল্যান্ডে অবস্থিত, সেখানে আপনার ডক্টর ইউনূসের নামে মামলা হতে যাচ্ছে। তারা এভিডেন্স সহকারে বর্তমান তাদের ওয়েবসাইটে মনে করেন সাবমিট করছে, দেখতেই পাচ্ছেন, একদম এভিডেন্স সহকারে। খেলা কি তাহলে জমাই দিল নাকি আপনার টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসের সাথে আপনার লন্ডনে একটা মিটিং করতে চাইছিল, কিন্তু অন্তর্বর্তীকালে সরকার আগ্রহী হয় নাই। তারা টোটালি আপনার ইগনোর করছে, জাস্ট বুড়ো আঙ্গুল দেখাই দিছে। আমার মনে হয় এটা টিউলিপ সিদ্দিকী আসলে ঘটাই দিছে। অন্যদিকে আপনার ব্রিটিশ সরকার কিন্তু টিউলিপের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক, চরম সম্পর্ক ভাই। এটাও কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ তিনি সেই দেশের একজন ছিল, তাই না? আর অন্তর্বর্তীকালে সরকার তাকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়। এটার তো একটা ফিডব্যাক তো অবশ্যই আসে, রিভেঞ্জ বলতে একটা শব্দ অবশ্যই আছে, কিন্তু ওইটার কোনো রিভেঞ্জ নিচ্ছে না। 5 আগস্টকে কেন্দ্র করেই অন্তর্বর্তীকালে সরকারকে জাস্ট কলারটা চেপে ধরলো। এখন দেখার বিষয় যে ডক্টর ইউনূস এটার এগেনস্টে কত দূর যেতে পারে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে লন্ডন সফর করছেন, কিন্তু যেভাবে তিনি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন, শুধু তার কৃতিত্বের কারণে নয়, বরং রাজনৈতিক বিতর্কেরও কেন্দ্রবিন্দু এখন তার এই চলমান লন্ডন সফর। একদিকে তারেক রহমানের সঙ্গে আলোচিত বৈঠকের কথা হচ্ছে, এবং তার ঠিক আগে ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সাক্ষাৎ এখনো হয়নি। এই বিষয়টিকে ঘিরে এখন প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস কি রাজনৈতিকভাবে ব্রিটেনে অস্বস্তিকর অতিথি? তার টিমের বক্তব্য এবং ব্রিটিশ সরকারের পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে সাংঘর্ষিক একটি বার্তা উঠে এসেছে, জানিয়ে জোর আলোচনা চলছে। আর এই সময়ে ইউনূসের একটি সাক্ষাৎকার রীতিমতো ভাইরাল, যেখানে তিনি আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন। Activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League. তাহলে এই সফরে কিছুটা কি ব্যাকফুটে পড়েছেন ডক্টর ইউনূস, যাকে ঘিরে এই উপমহাদেশের প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রথম পাতায় কিংবা প্রধান শিরোনাম হিসেবে জায়গা করে নিচ্ছে। সেই ডক্টর ইউনূস লন্ডন সফরে কি সত্যিকার অর্থে কিছুটা ব্যাকফুট? এই বিষয় নিয়ে আজকের আলোচনায় প্রতিদিনকার মতো সঙ্গী সাংবাদিক বিশ্লেষক আমার বন্ধু প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস কোষরায়। পরমাশিস, তুমি সবটাই শুনলে। তুমি জানো কদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে সফরে গিয়েছেন, এবং তার এই সফরকে প্রথম থেকেই আমরা নানা ধরনের বিতর্ক, আলোচনা, সমালোচনা হতে দেখেছি, এবং সবশেষ ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক করা, এবং অবশ্যই সম্প্রতি দুদিন আগে তিনি ব্রিটেনের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করেছেন, সেটি নিয়ে নিঃসন্দেহে এখন একটা আলোচনার ঝড় বয়। তুমি কিভাবে দেখছো গোটা বিষয়টি, যদি খুব সংক্ষেপে তুমি প্রথম বিশ্লেষণ দর্শকদের সামনে উত্থাপন করো? তোমাকে আমি বলি, এখানে তুমি যে বললে যে ডক্টর ইউনূসকে নিয়ে এখন একটা আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, সেটাতে আমি পরে আসছি। আমি প্রথমে আসবো অন্তর্বর্তী সরকারকে বলবো একটা ব্যাট, ঠিক আছে, ব্যাট, আর বলটা হচ্ছে প্রধান উপদেষ্টা। এখন যখন ক্রিকেট প্লেয়াররা মাঠে একটা বল হাঁকিয়ে মারে না, তখন আমরা টিভি ক্যামেরা যেটা দেখি, যে বড় বড় ক্যামেরা যখন ইউজ করে, বলটা বাউন্ডারি হচ্ছে না কেউ ক্যাচ লুটছে, এই বলটা যাওয়াটা পর্যন্ত লোকে দেখে। এখন
ডক্টর ইউনূসকে সারা বিশ্ব ঠিক এইভাবেই দেখবে। তার কারণ যতক্ষণ নির্বাচন, বাংলাদেশের মানুষের নির্বাচনে অংশ নেওয়া, উনি আউট হয়ে যাচ্ছে না উনি বাউন্ডারি করছে, সেই সময় তো ওনাকে দেখবেই। আর উনি যে ফিল্ডের লোক, সেই ফিল্ড থেকে গিয়ে উনি নোবেল লরিয়েট হয়েছেন, কিন্তু ওনাকে একটা ঘাড়ে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বাংলাদেশের সমস্ত রাজনীতিকদের নিয়ে নতুন করে একটা সংস্কার করে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠন করে দেওয়া। তো রাজনীতিকদের নিয়ে যার কারবার, সে তো রাজনীতিবিদ অটোমেটিক্যালি হয়ে উঠবে। রাজনৈতিক বিশ্লেষক কাকে বলে? সে রাজনীতি না করেও তো রাজনৈতিক বিশ্লেষক হয়। তার সেই জ্ঞান প্রজ্ঞা থাকলেই তবেই তো সে কাজটা করতে পারবে। তা এখন তো তাকে নিয়ে আলোচনা হবে, এ তো কোনো এটা নিয়ে এই যে আলোচনা যে হচ্ছে, এটাই তো আলোচনা, এটা নিয়ে তো আলোচনা হবেই। উনি কার সঙ্গে বৈঠক করবেন, কার সঙ্গে সাক্ষাৎ পেলেন না। তুমি কি বলতে চাইছো আলোচনা তো হবেই নিশ্চয়ই, কিন্তু এই আলোচনার নির্যাসটা কি উঠে এলো? বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমরা তাকে বলতে পারি যে সরকার প্রধান। পরীক্ষায় বসেছে, রেজাল্ট এখনো বেরোয়নি, এত তাড়াতাড়ি কনক্লুশন করা যাবে না, এত তাড়াতাড়ি ব্যাকফুটে যাওয়ার উনি লোক নন আমার মনে হয়। তুমি মানে কোন দিক থেকে আশা দেখছো? কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি বলা হচ্ছে যে তিনি টিউলিপের খুবই ঘনিষ্ঠ, একসঙ্গে কাজ করেছেন। এমনকি তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখনও টিউলিপের আমন্ত্রণে বাংলাদেশে গিয়েছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এবং স্বাভাবিকভাবেই গতকাল থেকে আমরা যেরকম ভাবে দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উনি বললেন যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে কানাডা রয়েছেন, এবং তারপর প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী সরাসরি তিনি একেবারে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উনি জানিয়ে দিলেন যে তিনি এখন ব্রিটেনেই রয়েছেন। এবং শুধু তাই নয়, এ নিয়ে একটা তীব্র বিতণ্ডাও শুরু হয়েছে। আমরা যখন গতকালকে দেখছিলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, তাকেও নানা রকম ভাবে কটাক্ষ করা হচ্ছে, এবং তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় সেখানে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন এবং শুধু তাই নয়, সেখানে দুটো ডাস্টবিনকেও আমরা দেখেছি যে ট্রোলের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা কি তুমি এটা ভাবছো যে সেখানে শেখ হাসিনার সমর্থিত কিংবা আওয়ামী লীগ সমর্থিত সাধারণ মানুষের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি অন্য যে কোনো দেশের থেকে বেশি, সে কারণেই ডক্টর ইউনূস তোপের মুখে বা তার সফর সঙ্গীরা তোপের মুখে পড়েছেন? তুমি কি এইভাবে দেখছো কিনা? দেখো, এটা হতে পারে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ সাময়িকভাবে করা হয়েছে, সেখানে যদি আওয়ামী লীগের সমর্থকেরা থাকে, সেটা আমাদের দেশেও হয়। এটা কোনো কেউ যখন যায় তার বিরোধীরা কালো পতাকা দেখায়, জুতোর মালা দেখায়, অনেক কিছু করে। আর ওনার যে প্রেস সচিব যেটা কথাটা বলেছেন যে উনি কানাডায় রয়েছেন, হয়তো ওনার কাছে তথ্যটা ভুল থাকলেও থাকতে পারে। এবং ব্রিটেন ওখানকার যে প্রধানমন্ত্রী, উনি যেটা বলেছেন যে আমি ব্রিটেনেই আছি, সেটা কিন্তু ওনার দিক থেকে উনি সম্মান রেখেছেন, এবং উনি কিন্তু এক অর্থে ডক্টর ইউনূসও সম্মান রেখেছেন। ধরো এখন মিডিয়া যেভাবে সবকিছু তাক করে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওখানে গেছেন, আর এখানে বলা হচ্ছে যে উনি কানাডায় গেছেন, কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে উনি ওখানে রয়েছেন, তাহলে প্রধানমন্ত্রী বিড়ম্বনায় পড়বেন, উপদেষ্টাও বিড়ম্বনায় পড়বেন। আমি তো বলবো ওনাকে একটা সম্মান জানিয়েই বলেছেন। এখন দেখুন, উনি তো ওনার সঙ্গে দেখা করার শিডিউল নিয়ে আমন্ত্রিত হয়ে যাননি, উনি গেছেন একটা কাজে, সৌজন্যতার খাতিরে উনি ইচ্ছা প্রকাশ করেছে। হয়তো শিডিউল থাকলে হবে দেখা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে না, এই নিয়ে বৈঠক করবেন না, বিভিন্ন মিডিয়া বিভিন্ন ঝড় তুলে দিয়েছিল, বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না। আবার প্রধানমন্ত্রী যখন উঠে দাঁড়ালেন ডক্টর ইউনূসকে দেখে, তখন বললে দেখো ইউনূসকে দেখে নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়েছে। এগুলো সৌজন্যতা, এটা নিয়ে এত জলঘোলা, এগুলো তো এখন মানে রাজনীতির কারবারিরা করবেন, আর মিডিয়ার কাছে এটা একটা খোরাক। এখনই কিন্তু এত তাড়াতাড়ি কনক্লুশনে উনি ফেলিয়ার হলো কিনা, উনি নির্বাচন কমিশনকে নির্বাচন সঠিকভাবে করাতে পারলো কিনা, ইনক্লুসিভ ইলেকশন হলো কিনা, জাতিসংঘ তো বলেছে ইনক্লুসিভ ইলেকশন কি করে সম্ভব বাংলাদেশের মানুষ যদি চায়। আর আমি গতকালকে রাত্রে একটা সমীক্ষা দেখছিলাম, উনি গত 9 মাস 10 মাসে অনেক জায়গায় ভ্রমণে গেছেন, বিভিন্ন সফর করেছেন, সেখানে বাংলাদেশের অর্থ ব্যয় করে উনি করেছেন। উনি কি আনতে পারলেন? আনার মালিক তো উনি না, আনার মালিক বাংলাদেশের এই পরিস্থিতি ওনার এখন জানান দেওয়া কাজ। নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে, সে দায়িত্ব উনি পেয়েছেন, সেটা উনি বিভিন্ন দেশে বলতে যাবেন।
এত তাড়াতাড়ি ওনাকে নেগেটিভ নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় সমীচীন নয়, এটা আমি মনে করছি। কিন্তু একজন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রথমত হচ্ছে যে তার এই লন্ডন সফরকে প্রথমে সরকারি সফর হিসেবে বলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে বিমানবন্দরে শুধুমাত্র বাংলাদেশের হাই কমিশন তাকে স্বাগত জানান। সেখানে ব্রিটিশ সরকারের কোনো সরকারি প্রোটোকল ছিল না এবং এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎকারটি নিয়ে যেভাবে বলা হয় যে তিনি লন্ডন এই মুহূর্তে কানাডা রয়েছেন এবং এখন এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন এবং তারপর খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে টুইট করে বা সোশ্যাল মিডিয়ায় বলেন যে আমি এখন ব্যস্ত সময় কাটাচ্ছি খোদ ব্রিটেনে। এই গোটা বিষয়টিকে তুমি বলছো যে এখনো কনক্লুশন করা যাবে না, মানে আমার মনে হয় কোনো না, এখনই কনক্লুশন করা যাবে না। আমি যতদূর জানি উনি একটা পুরস্কার গ্রহণের জন্য গেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গেছেন কিনা আমার কাছে কিন্তু সঠিক তথ্যের কিছু নেই। একটা পুরস্কারের জন্য গেছেন আর উনি কোথাও কোনো একটা মানে কোনো একটা বক্তব্য ভাষণও দেবেন। এখানে কমিউনিকেশনের কোনো গ্যাপ হতে পারে, আর কমিউনিকেশনের গ্যাপ হলে কিন্তু এই বিভ্রান্তিমূলক কথাগুলো ছড়ায় যেটা মিডিয়ার সামনে উঠে আসে। ওনার প্রেস সচিবের কাছে হয়তো তথ্য নাও থাকতে পারে, উনি সাংবাদিকরা জিজ্ঞেস করবেন, উনি উত্তর দিতে উনি দায়বদ্ধ আছেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীও কিন্তু স্বাভাবিকভাবে উনি দেশে রয়েছেন, অন্য দেশের একটা উপদেষ্টা এসছেন, তার প্রেস সচিব বলছেন উনি দেশে নেই, স্বাভাবিকভাবে উনিও ওনার দায়িত্বের মধ্যেই পড়ে উনি সঠিকটা জানান দিয়ে দেওয়া। তার মানে ওনাকে কিন্তু এটা ছোট করে দেখার নয়, এটা অনেকে অনেক রকম ঘুরিয়ে বলবে। আর এখন কিন্তু উনি চলে আসেনি, সৌজন্যতা সাক্ষাৎকার হলেও হতে পারে, এটা আমি আশাবাদী। এটা নিয়ে যখন বিতর্ক হচ্ছে দেখো সময় বলবে, হয়তো সাক্ষাৎকার হলেও হতে পারে। আর যদি সাক্ষাৎকার নাও হয় তাহলেও এত বিষয়টাকে এত ছোট করে দেখাটা আমার মনে হয় না ঠিক হবে। তাতে বাংলাদেশের মানুষকে ছোট করা হচ্ছে। যারা এটা নিয়ে সমালোচনা করছেন, আপনারা উনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, উনি কোনো রাজনৈতিক দলের কিন্তু মুখ নন, বাংলাদেশের সব মানুষের উনি মুখ। আচ্ছা, এই তো গেল একটা প্রসঙ্গ পরমাশিস। এছাড়াও আরেকটি প্রসঙ্গ খুবই চর্চায় এসেছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে খণ্ডকালীন সময়ে তাদের কার্যক্রম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, খণ্ডকালীন সময়ের জন্য তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এই বিচার প্রক্রিয়াটি চলার। এই বক্তব্যটি ঠিক কতটা সিগনিফিকেন্ট বলে তুমি মনে করছো? দেখো, কোনো মানুষের এগেইনস্টে যখন কোনো তদন্ত হয় তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়, এটা তুমি জানো তো, আমাদের দেশেও হয় এটা। যার এগেইনস্টে কোনো আইনি প্রক্রিয়া চলবে, বিচার প্রক্রিয়া চলবে, সে সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দানে আসতে পারে, তাহলে তো প্রভাব বিস্তার করবে। আমাদের দেশেও তো হয়, কোনো একজন আইনের লোক তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাকে জামিনের জন্য যখন দেওয়া হয় তখন বলা হয়, তার বিরোধী পক্ষের উকিলরা বলে যে জজ ওনাকে ছাড়লে উনি কিন্তু প্রভাব বিস্তার করবে। বা কোনো সরকারি অফিসে বা যে কোনো জায়গায় কারোর এগেইনস্টে কোনো তদন্ত হলে তাকে বলে আপাতত আপনি ছুটিতে যান। বিষয়টিকে এরকম ভাবে দেখো না, উনি তো বলেনি নিষিদ্ধ, সাময়িক সময়ের জন্য, তাহলে তো ঠিকই আছে ব্যাপারটা। জিনিসটা তো বেঁকিয়ে দেখাটা ঠিক না। আর বাংলাদেশের কি মাটিতে কি হয়েছে আমি কারোর পক্ষে বলবো না, আমি আওয়ামী লীগের পক্ষেও বলবো না, বিএনপির পক্ষেও বলবো না, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে বলবো। বাংলাদেশের সরকার একটা গণ অভ্যুত্থানের মুখে পড়েছে, কিছু তো ঘটেছে, যা রটে তা কিছু তো বটে নাকি। তো স্বাভাবিকভাবেই ওনার অন্তর্বর্তী সরকারের উনি উপদেষ্টা করেছে, সে দেশের মানুষই, তার হাতে দায়িত্ব রয়েছে। সে যদি নির্বাচনে আইনি প্রক্রিয়াকে সুন্দর, সংস্কারমুখী, সঠিক, নিরপেক্ষ করতে চায়, তো যে দলের এগেইনস্টে এত কিছু অভিযোগ, তাকে বলবে না আপাতত আপনাকে নিষিদ্ধ করা হলো। তুমি তাহলে বলতে চাইছো যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন সফর, এই সফরকে ঘিরে মূলত যে আলোচনা উঠেছে সেটি নিছকই সমালোচকদের খোরাক, এটি কার্যত মানে বাস্তবিক অর্থে এর কোনো মূল্যায়ন নেই। এটা রাজনীতির লোকেরা এটা কারবারি করছে, এর কোনো মূল্যায়ন নেই এবং এটা হবেও। নির্বাচন যতক্ষণ বাংলাদেশে না হবে এই জিনিসটা কিন্তু হতেই থাকবে, এটা ভাববার কোনো কারণ নেই যে বন্ধ হয়ে যাবে। বেশ, উনি যে মিশন নিয়ে গেছেন সেই মিশনটা সাকসেস হচ্ছে কিনা, মূলত তো তারেক রহমানের সঙ্গে বৈঠক। বিএনপি হয়তো ভাবতে পারে যে এখন অলরেডি আমি পত্রপত্রিকায় দেখছিলাম যে ওনার এই বৈঠকের কোনো ভার বা ধার কমে গেল কিনা। আমি যেটা বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যম থেকে জানতে পেরেছি, এই চলমান সফরটি যেটি চলছে এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস রয়েছেন লন্ডনে বা ব্রিটেনে, সেখানে উনি যে শুধুমাত্র তার পুরস্কার নেওয়ার জন্য গিয়েছেন বা এটা সরকারি বা বেসরকারি বা এনজিওদের সফর বা এনজিওদের পক্ষে গিয়েছেন, সেগুলো নানা বিতর্কের মাঝেও সবচেয়ে উনি যেটা হয়তো ওখানে গিয়েছেন, যেটি বিভিন্ন গণমাধ্যম বলছে যে তুমি জানো যে আওয়ামী লীগের শাসনামলে প্রচুর টাকা বিদেশে
বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যম বলছে যে এই যে পাচার হয়ে যাওয়া টাকার অনেকটাই ব্রিটেনে রয়েছে এবং সেই ব্রিটেনের সরকারের কাছে সহযোগিতা চাওয়ার জন্যই মূলত ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছিলেন বাংলাদেশের এই মুহূর্তের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া কার্যত তার যে এই ইতিবাচক একটি উদ্যোগ সেটিও কিন্তু ব্যাহত হলো। সুতরাং যে আজ সবটা যে ওনার যে এই সফরটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সব ক্ষেত্রেই যে সফল হলো এমনটা কিন্তু বলার এখনো পর্যন্ত জায়গা মানে এখনটা পর্যন্ত ওই জায়গায় কিন্তু আসেনি। তবে এটা নিঃসন্দেহে ঠিক যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর গত 10 মাসের যে সার্বিক কর্মকাণ্ড এই সবটাই যে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কারণ বাংলাদেশের একটা শ্রেণীর গণমাধ্যম কিন্তু ইতিমধ্যেই তার সরকারের বা তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে শুরু করেছেন। আমি গতকালকেও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকজন উপদেষ্টার এপিএস এর দুর্নীতির কথা এসছে, উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন বক্তব্য সেটা নিয়েও নানা রকম ভাবে তারা তোপের মুখে পড়েছেন এবং সরকারের কর্মকাণ্ড এবং সরকারের সদিচ্ছা, নির্বাচন নিয়ে সদিচ্ছা, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আন্তর্জাতিক মহলে আলোচনা উঠছে। একেবারে যে হচ্ছে তা নয়, তবে বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে এখনো কিন্তু সেই অর্থে বাংলাদেশের গণমাধ্যমে এখনো পর্যন্ত ইতিবাচক কোনো খবর হচ্ছে না। তবে একটা তুল্যমূল্য হচ্ছে যে অনেকে বলছেন যে শেখ হাসিনার দুর্নীতি অনেক বেশি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ও কিন্তু নানা ধরনের সমালোচনামূলক কাজ হচ্ছে, এটাও বলছেন। সুতরাং আমাদের দেখার বিষয়, তুমি যেটা বলছিলে যে এই সফরটি শেষ না হওয়া পর্যন্ত কংক্রিট ভাবে এর সাম অফ করা খুবই কঠিন বা করা ঠিক হবে না, এবং আলোচক তারা নিশ্চয়ই এই লন্ডন সফর নিয়ে সমালোচনা করবেন বা আলোচনা করবেন, কিন্তু সময় বলবে যে তার এই সফর বাস্তবিক অর্থে সফল না বিফল, সেটি সময় বলবে। এখানে আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের কিছু বিলিয়ন বিলিয়ন ডলার যুক্তরাজ্যে পাচার হয়ে গেছে, উনি সহযোগিতা চেয়েছে। দেখো, এই বিষয়টাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে উনি সাক্ষাৎ করবেন এবং এই বিষয়টা নিয়ে সহযোগিতা চাইবেন, এটা তো উনি মুখে কোথাও বলেননি। কিন্তু সকাল থেকেই আমি বিভিন্ন মিডিয়ার কাগজে, যারা সমাজ মাধ্যমে যেটা চলে আসে, যে এটা কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে অলরেডি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং সেই সহযোগিতা পাওয়া হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং উনি সহযোগিতা চাইবেন আর উনি বলে দেবেন যে আমি সহযোগিতা করব, আমার মনে হয় না যে উনিও একটা দেশের প্রধানমন্ত্রী, উনিও সেটা রাজনৈতিক দল থেকে উনি বিলং করেন। তা উনি যদি কোনো অন্যায় হয়ে থাকে সরকারিভাবে প্রসেসগতভাবে যা যা চিঠি চাপাটি হওয়া, যা যা তদন্ত হওয়া সবই হবে। সরাসরি এই মুহূর্তে হয়তো দেখা করলে এই প্রসঙ্গটা উত্থাপন হতে পারে, ওনাকে একটা মন্তব্য করতে হবে, উনি হয়তো বাংলাদেশের এই ইন্টারনাল ব্যাপারটাতে হয়তো জড়াতে নাও চাইতে পারেন স্বাভাবিকভাবে। এবং সাক্ষাৎ হলেই যে এই বিষয়ে যে আলোচনা করবেন ওনার তরফ থেকে তো এটা কোথাও বলাও হয়নি, এটা আমরা সবাই অ্যাজাম্পশন করছি, সৌজন্য সাক্ষাৎকার হতেই পারে। এখন বিষয়টা তোমাকে বলছি, এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হবে এবং এটাও ঠিক, আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষে কথা বলবো না, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ যাকে চাইছে আমরা তার পক্ষে কথা বলবো। উনি যদি কোনো ভুল করেন, ওনার দলের উপদেষ্টা বা কেউ যদি কোনো ভুল করে, সমালোচনার মতন জায়গায় যদি ওনারা যান, সমালোচনা হবে। আমাদের লক্ষ্য ভারত বাংলাদেশের সম্পর্ক, সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতি। আমরা বাংলায় কথা বলি, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি, আমরা নজরুল গীতি শুনি, আমরা কিন্তু সকলে এক। সেই জায়গা থেকে কিন্তু আমরা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবো। আজকের এই আলোচনায় সমাপ্ত দাঁড়ালো ডক্টর ইউনূস তার লন্ডন সফর নিয়ে যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, সেটি আমাদের বিশ্লেষকের ভাষায় যে এই আলোচনা সমালোচনা অব্যাহতভাবে চলবে, কারণ ডক্টর ইউনূস 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরপর ক্ষমতা ভার গ্রহণ করেন এবং তা এই ক্ষমতা গ্রহণ করা নিয়ে দেশ বিদেশে আলোচনা যেরকম রয়েছে, সমালোচনাও তেমন রয়েছে। আর নিঃসন্দেহে এটি তার বিপক্ষের
যে রাজনৈতিক দল বা শক্তি সেটির নাম আওয়ামী লীগ, এবং স্বাভাবিকভাবে আওয়ামী লীগ গত 15 বছর দেশটিতে ক্ষমতা থাকাকালীন সময় দেশ বিদেশে তাদের শাখা প্রশাখা কিংবা সরকারিভাবে তাদের একটি যে যোগাযোগ সেটি তৈরি হয়েছিল। সেই যোগাযোগ তারা এই মুহূর্তে তাদের পক্ষে কাজে লাগাবেন, সেটি স্বাভাবিক। তবে আমার একটি ছোট্ট বিশ্লেষণ, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসের এই লন্ডন সফর ঘিরে গত 10 মাসে ডক্টর ইউনূসের যা অর্জন হয়েছে, খানিকটা হলেও কিছু তথ্যের অপপ্রলাপ বা তথ্যের মধ্যে অপতথ্য কিংবা কিছু হয়তো তথ্য সামনে এনে প্রকৃত তথ্যকে আড়াল করার চেষ্টা করার কারণে ডক্টর ইউনূসের গত 10 মাসের যে ভাবমূর্তি সেটি কোথাও গিয়ে খানিকটা ক্ষুণ্ণ হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্লেষণ। প্রিয় দর্শক, আপনারা এভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, এবং আমি আগেও বলেছি যে আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন মত পোষণ করছেন সেটি অবশ্যই আমাদের ভিডিওতে মন্তব্যের কলামে আপনারা লিখে জানিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য পরমাশিস তোমাকেও ধন্যবাদ, এবং অবশ্যই প্রথম কলকাতার দর্শকদের প্রতিও আমার একই রকম ভাবে গভীর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বৈঠকটা শেষ হয়েছে। বহুল প্রতীক্ষিত, বহুল প্রত্যাশিত বৈঠক ছিল এটা। সারা দেশের দৃষ্টি ওদিকে ছিল, এবং বৈঠক শেষে যা আমাদের সামনে এসেছে তাতে সন্তুষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ আছে প্রায় সবার বলছি, কারণ এই দুইজন মানুষের মধ্যে দূরত্ব কমে গিয়ে সমঝোতা সৃষ্টির পরিবেশ যদি তৈরি হয়, সেটা কিছু মানুষের সমস্যা লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না, অসন্তুষ্ট হবেন। সেই মানুষগুলো বাদ দিয়ে যারা আমরা বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন চাই, আমরা আপাতত, আমি আবারও বলছি, আমরা আপাতত সন্তুষ্ট যা ফলাফল হয়েছে সেটাই। কেন আপাতত বলছি সেটা নিয়েও কথা বলতে চাই, এবং কারা অপছন্দ করছে তাতে সম্ভবত এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি অফিসিয়াল যে স্টেটমেন্ট এসছে আমি প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে পড়ছি, একটু পুরোটা শুনে রাখি আমরা। লন্ডন 13 জুন 2025। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আমরা সম্ভবত এটা ধরে নিতেই পারি, এর মধ্যে কিছু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হচ্ছে। অনেক জায়গায় একটা তারিখও আসছে, আমরা সরিয়ে রাখি। সো আমরা এটা ধরেই আলোচনাটা করি, কারণ না হলে এই ধরনের একটা যৌথ বিবৃতি আসতো না। আমি এটুকু বিএনপির বিভিন্ন ক্ষেত্রে রিয়াকশন, অফিসিয়াল রিয়াকশন, আনঅফিসিয়াল রিয়াকশন সব কিছু মিলিয়ে বলা যায় এপ্রিলে নির্বাচন কোনোভাবেই বিএনপি মেনে নেবে না। এবং যে ধরনের একটা সৌহার্দ্যমূলক স্টেটমেন্ট এসছে যেখানে তাকে কোট করা হচ্ছে যৌথ বিবৃতি, তারপরে বিএনপি এটাকে এন্ডোর্স করে, তাতে বোঝা যায় এই ধরনের একটা সমঝোতা হয়েছে। আমরা এটা ধরেই ফার্দার আলোচনা এগিয়ে যাই। তো তাহলে এই ঘটনাটা ঘটছে। আমি বেশ আগে থেকে বলছিলাম এই দুই নেতা যখন বসছেন, একজন আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছেন, আর একজন একটা সবচেয়ে বড় রাজনৈতিক দলটার প্রধান ব্যক্তি, তারা বসতে চেয়েছেন। এটা ইটসেলফ ইজ আ ভেরি গুড নিউজ, কারণ সাম্প্রতিক সময়ে সরকারের দিক থেকে, আই রিপিট, সরকারের দিক থেকেই এমন কতগুলো কাজ করা হয়েছিল, এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যেভাবে বিএনপিকে ডেমোনাইজ করার চেষ্টা করেছিলেন, একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং এটা খারাপের দিকে যাচ্ছিল। সৌভাগ্য যে এটা শেষ হয়েছে, এবং সরকারের দিক থেকে এই পদক্ষেপকে আমি খুবই সাধুবাদ জানাই। আমাদের ঝুঁকি কি আছে, আমি আসবো সেই জায়গায়। কেউ কেউ বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তার অবস্থান থেকে সরে আসাটা কেমন হবে, তিনি তো এপ্রিলের কথা বলেছেন। আমি ধারণা করি তাকে কেউ কেউ উস্কাতে পারে এটা বলে যে আপনি তো এটা বললেন, এটা এখন কেন করবেন, আপনার তো একটা প্রেস্টিজ আছে, ইত্যাদি ইত্যাদি বলে তাকে উস্কে দেওয়ার চেষ্টা থাকতে পারে। কিন্তু আমি দুটো জিনিস বলি, একটা হচ্ছে ডক্টর ইউনূসের মতো মানুষের এরকম ইগো থাকবে বলে আমি বিশ্বাস করি না। তিনি যে অর্জন করেছেন সারা পৃথিবীতে, সেই জায়গায় তিনি সরে আসায়ও কিছু আসে যায় না। তার চাইতে জরুরি কথা, আমাদের দেশের মতো একটা দেশে যেখানে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে, এই সরকারটা যদি রাজনৈতিক সরকার হতো এবং সামনে যদি একটা ইলেকশন থাকতো যেটা ফেয়ার হবে, সেই রাজনৈতিক সরকারটা আসলে এই যে বিরোধী দলের চাপে, তখন তো বিএনপি বিরোধী দল হতো, চাপের ফলে নির্বাচন যেখানে করতে চেয়েছে সেখানে করতে না পেরে চলে এসছে,
এই ধরনের পরিস্থিতি হলে তার সমস্যা হতে পারত, যদিও টেকনিক্যালি নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন করার কথা ছিল। কিন্তু ডক্টর ইউনূস নির্বাচন করতে যাচ্ছেন না, ফলে তিনি বিএনপির কাছে পরাজিত হয়েছেন কিনা এই ধরনের কোনো কিছু কেউ তুলতে পারবে না। এবং এক অর্থে বিএনপিও জিতে গেছে তা না, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারা সেটা থেকে ফ্লেক্সিবল হয়ে দুপক্ষই মাঝামাঝি একটা জায়গায় এসছে। এটা খুবই জরুরি। একটা ভালো নেগোসিয়েশন মানেই হচ্ছে দুই পক্ষ ছাড় দেবে, এবং দুই পক্ষ আন্তরিক ছিল বলেই এটা করা গেছে ফর দ্য টাইম বিং। আমি ধারণা করি তারা দীর্ঘ সময় 1-to-1 আলোচনা করেছেন, এটাই হওয়া জরুরি ছিল। আমি আমার টেকে বলেছি এই 1-to-1 আলোচনায় তারা নিশ্চয়ই তাদের মধ্যকার ব্যক্তিগত বা ভবিষ্যতের রাষ্ট্র নিয়ে আরও অনেক আলোচনা করেছেন, এবং বিএনপির এই এক্সপেকটেশন ফুলফিলমেন্টের সাথে হয়তোবা সরকারের দিক থেকেও প্রধান উপদেষ্টার কিছু এক্সপেকটেশন আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমি ধারণা করি। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমি মনে করি বিএনপির খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না। আমি আবারও বলছি, খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না। বিএনপিকে মাঠে যথেষ্ট সজাগ সতর্ক থাকতে হবে, কারণ এই সরকারের না অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। আমি দুটো উদাহরণ দিই, অন্তত একটা, প্রথমটা খুবই অনেকের মনে পড়ে যাবে, আর একটা অনেক দিন থেকে বলছি, আমি আবারও বলতে চাই। প্রথমটা হচ্ছে কয়েক মাস, 1.5-2 মাস আগে হবে, প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত্য কমিশনের 3 জন গুরুত্বপূর্ণ সদস্য, জনাব আলী রিয়াজ, জনাব মদিউল আলম মজুমদার এবং জনাব মনির হায়দার দেখা করেছিলেন। দেখা হওয়ার পর মিডিয়ার সামনে আসলো যে তারা মিডিয়াকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা, এই কথাটা খেয়াল করুন, প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আপনারা দ্রুত করে ফেলুন। মানে একটা তাগিদ উনি দিয়েছেন ডিসেম্বরে নির্বাচনের জন্য। অল্প সময়ের মধ্যে, 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই প্রেস টিম থেকে নতুন করে সংশোধনী দিয়ে বলা হলো যে না, যেই আগে যে কথাটা বলা হতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই প্রধান উপদেষ্টা বলেছেন। দেখুন, যে 3 ব্যক্তির নাম বললাম ঐক্যমত্য কমিশনের, আমরা দূর থেকে অনেকে চিনি, তাদের সম্পর্কে জানি, তাদের ক্যালিবার, তাদের ইন্টিগ্রিটি, আর আমরা অনেকে ব্যক্তিগতভাবে চিনি। ওনারা প্রধান উপদেষ্টার নামে একটা মিথ্যা কথা প্রেসে বলবেন, এটা হতেই পারে না। ঘটনা আসলে ঘটেছিল কি, প্রধান উপদেষ্টাটা চেয়েছিলেন, কিন্তু কেউ গিয়ে ওনাকে আবার এটা নিয়ে পাল্টা ধরে এই ধরনের একটা স্টেটমেন্ট নিয়ে এসছেন। তার মানে দেয়ার ইজ অ্যানাদার পাওয়ার সেন্টার যেটা আসলে চাইনি ডিসেম্বরে নির্বাচনের কথাটা তখন আসুক। প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে বহুবার বলেছি, উনি চাননি, কিন্তু এই কাজটা করা হয়েছে। উনি চাননি তো নিজের মুখে বারবার বলেছেন, কিন্তু চাপ দিয়ে তাকে এই কাজটা করানো হয়েছে। আমরা এভাবেই ধরে নিলাম যে প্রধান উপদেষ্টা নিজে এই প্রক্রিয়ার সাথে জড়িত নন, কিন্তু চাপ দেওয়ার ফলে তো তিনি তার কথা থেকে বেরিয়ে এসছেন। আমরা যারা এই প্রেস ব্রিফিংটা দেখেছিলাম, সেখানে আমি এটাও একটু কথা বলতে চাই, জনাব খলিলুর রহমান থাকা নিয়ে কেউ প্রশ্ন করছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেটারও জবাব দেব। জনাব খলিলুর রহমান এবং জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী দুজন পাশাপাশি বসে যখন করছেন, তখন এনসিপির একটা প্রশ্ন তোলা হয়েছিল। এই প্রশ্নটা আমি তুলছি, সেটা হলো তারা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না, তারা এটার পুনর্গঠন ছাড়া নির্বাচন করবে না। এই প্রশ্নটা তুলেছিল তারা রাইটলি। একটা সরকার আরেকটা রাজনৈতিক দলের জবাব তো তারা দেবেন না, রাইটলি সেটা হয়েছে। কিন্তু এখানেই সংকটটা, এবং এই সংকটটা কারো হয়ে এনসিপি তৈরি করছে। আমি সত্যি এভাবে বিশ্বাস করি, এটা এনসিপি নিজে থেকে এটাকে এজেন্ডা মনে করছে, আমার তা মনে হয় না। একটা পরিস্থিতি তৈরি করে রাখা হলো, আমি বলছি না যে পরিস্থিতি অনুযায়ী সব কিছু হবে, কিন্তু পরিস্থিতি তৈরি করে রাখা হলো। আমরা খেয়াল করি তো, যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা শিডিউল নির্বাচন কমিশন ঘোষণা করে, বা এখনও বলা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে, যদি করে সাথে যদি এনসিপি বলে বা জামায়াত এই নির্বাচন কমিশনকে মানে না, তারা যদি বলে যে এই নির্বাচন কমিশনের ঘোষিত কোনো তারিখ আমরা গ্রহণ করি না, আবার যদি তারা মাঠে নামার চেষ্টা করে, আবার যদি তারা মোটামুটি সংখ্যক লোকজন জড়ো করতে পারে, একটা ব্লকেড তৈরি করতে পারে, তাহলে আবার সরকার কি এই জায়গায় থাকবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বলছি, সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, ডক্টর ইউনূস চাইলেই সব কিছু করে ফেলতে পারবেন আমার মনে হয় না। আমি ফান করে বলি মাঝে মাঝে, এখানে সিরাজুল আলম খানরা আছে, পেছন থেকে খেলার চেষ্টা করছেন এই দেশটাকে নিয়ে, তাদের কিছু ইগো স্যাটিসফাই করার জন্য এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন পেছন থেকে। আবার কেউ খানিকটা প্রকাশ্যেও এসে এই কাজগুলো করছেন, এবং এনসিপির একটা অংশের উপরে তাদের প্রভাব আছে, এটার যথেষ্ট প্রমাণ আছে। আমি দীর্ঘদিন থেকে বলে যাচ্ছি, জামায়াতে ইসলামীও তাদের সাথে খানিকটা অ্যালাইন্ড, কারণ নির্বাচন কমিশনের প্রশ্নে অহেতুক একটা প্রশ্ন তৈরি করার মাধ্যমে তারা সেটা দেখানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। সুতরাং এটা হবে না তা বলা যায় না। সুতরাং বিএনপিকে সতর্ক থাকতে হবে, এবং বিএনপিকে মাঠে তার প্রেজেন্স জারি রাখতে হবে নির্বাচন হওয়া পর্যন্ত। এটা ফর শিওর, যে কোনো কিছু ঘটানোর চেষ্টা কোনো না কোনো ফর্মে হতে পারে,
সফল হবে তা বলছি না, কিন্তু খেওস তৈরি হওয়ার সুযোগ থাকে এবং বিএনপি যদি তার প্রস্তুতি রাখে সেই ক্ষেত্রে এটা কমব্যাট করা ইজিয়ার হবে, এটা তাদেরকে মাথায় রাখতেই হবে। জনাব খলিল সাহেবকে রাখা নিয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন যে ডক্টর ইউনূস আবারও বিএনপিকে বিদ্রুপ তাচ্ছিল্য করলেন কিনা। আমি এটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। এর আগে একটা বৈঠকে যখন আসিফ মাহমুদকে রাখা হয়েছিল আমি সেটাকে ওভাবেই ইন্টারপ্রিট করছিলাম, কারণ তখন খুবই একটা টাফ সিচুয়েশনে এটা হয়েছে। এখন যে সিচুয়েশনটা হলো এটা সরকারের দিক থেকে আগ্রহ হয়েছে এবং আমরা একটা রিকনসিলিয়েশনের চেষ্টা দেখছি। এখানে জনাব খলিলকে যদি বিএনপি তার জায়গা থেকে অ্যাকসেপ্ট করে নেয়, জনাব খলিলকে অবশ্যই তার যে ধরনের কাজের জন্য তিনি সমালোচিত হয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর ভেতরে পরিবর্তন, বিশেষ করে সেনাবাহিনীর প্রধানকে এই ধরনের একটা পারসেপশন আছে, সরিয়ে ফেলার চেষ্টা, সেগুলো থেকে তিনি যদি সরে আসেন তাহলে তারকেও ছাড় দেওয়াটা ডক্টর ইউনূসের একটা তার মুখ রক্ষার মতো ব্যাপার হয়। সো বিএনপি যদি তার দাবিগুলো পেয়ে যায়, জনাব খলিলের প্রতি এই ছাড় তারা দেখাতেই পারে। সুতরাং জনাব খলিলকে পাশে নিয়ে এই জিনিসটা করায়ও আমার বিএনপির দিক থেকে একটা মানে সাদা পতাকা ওড়ানো বলবো আমরা, এক ধরনের শান্তি বা এক ধরনের সমঝোতার ইঙ্গিত হিসেবেও আমরা পড়ব। সুতরাং জনাব খলিলের থাকাটাকেও আমি ওই অর্থে এবার আর নেগেটিভলি নিচ্ছি না। তবে আবারও বলছি, সতর্ক থাকতে হবে। যে সিরাজুল আলম খানদের কথা বলি, সেই সিরাজুল আলম খানদের সাথে জনাব খলিলের যোগাযোগ বা এই আলাপগুলো সমাজে আছে, সিরিয়াসলি আছে। সো এটার ব্যাপারেও খেয়াল রাখতে হবে এবং আমি মনে করি সরকারকেও সতর্ক হতে হবে এই ধরনের ব্যক্তিকে দিয়ে যাতে সামনে কোনো রকম কোনো মানে ঝুঁকি বা কোনো রকম কোনো ষড়যন্ত্রের আলাপ মাঠে ডালপালা না ছড়ায়। বটম লাইন হচ্ছে আমরা খুশি, ভালো কিছুই হবে, কিন্তু এটা বাংলাদেশ এবং এখানে অনেক রকম খেলোয়াড় মাঠে নেমে নানান কিছুর চেষ্টা করেছে, করবে। তারা বেশিরভাগই নার্সিসিস্ট, তারা দেশকে মানে আদৌ গুরুত্ব দেন না, তারা পরাজিত হচ্ছেন এই ধরনের বোধ তাদের তুলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন কোনো না কোনো ফর্মে ঝামেলা তৈরি করার জন্য। এবং বিএনপি সবচেয়ে বড় পার্টি হিসেবে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আমরা জনগণও সতর্ক থাকব। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে আলোচনা, তার একটি অংশ গোপনে হয়েছে, 1-to-1 হয়েছে, এবং সে বিষয় নিয়ে আমি গতকাল বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নগুলোই এখন মানুষের মুখে মুখে রটছে। অনেক ধরনের গুঞ্জন শুরু হয়েছে। এর কতখানি গুজব, কতখানি সত্যতা আছে এর মধ্যে আমি নিশ্চিত নই। তবে বিএনপি ক্রস ফায়ারে পড়েছে এটুকু নিশ্চিত করে বলা যায়, এবং বিএনপির শীর্ষ নেতারা পর্যন্ত বলা যায় পুরো দলটি যে এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে সেটিও দলের সিনিয়র নেতাদের কারো কারো বক্তব্যে ফুটে উঠেছে। বিবিসি বাংলাকে দলের স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বলছেন যে লন্ডন বৈঠকের বিস্তারিত যখন তারেক রহমান সাহেব আমাদেরকে দলীয় ফোরামে জানাবেন তখন এসব বিষয় নিয়ে করণীয় সম্পর্কে আলোচনা হবে, অর্থাৎ বিএনপির আগামীর পথ চলার পথ নকশা কী হবে সে সম্পর্কে নির্ধারণ করা হবে। আবার তিনিই বলছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই বলছেন যে এখনও আমরা বিস্তারিত জানি না, অন্য সব দাবি এখনও বহাল আছে, দলের সভায় সব কিছু নিয়ে আলোচনা হবে। অর্থাৎ যেহেতু নির্বাচন সম্পর্কে কিছুটা বলা হয়েছে, সেটিও রহস্যময় যে যদি বিচার সংস্কারের যাবতীয় সব কিছু প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারির দিকে নির্বাচন। বোঝা যাচ্ছে যে পুরো দলটাই অন্ধকারের মধ্যে রয়েছে। আবার তিনিই বলছেন যে এ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই, যা কিছু দুশ্চিন্তার ছিল তা সব কেটে গেছে, ফলে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হয়েছে। কীভাবে নিশ্চিত হলো, তিনি কীভাবে জানলেন? সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধি এবং বিএনপির প্রতিনিধি যা বলেছেন আমরা সেটুকুর উপরেই সব কিছু নির্ভর করে থাকবো? নিশ্চয়ই না। সেই জায়গা থেকেই যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম 13ই জুন রাতেই বৈঠকের পরে, সেইগুলোই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রশ্ন আকারে উঠছে, গুঞ্জন আকারে ছড়াচ্ছে। যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনিও গণমাধ্যমকে বলেছেন, বিবিসিকে বলছেন যে পর্দার আড়ালে এমন কিছু নেগোসিয়েশন হয়েছে যাতে বিএনপিকে কিছু ছাড় দিতে হয়েছে। আবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দাবি জানিয়েছে বৈঠকে কি আলোচনা হয়েছে তার সব কিছু খোলাসা করার। যে কানাঘুষাগুলো চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানান ধরনের কথাবার্তা তো চলছে, তার কিছু বিষয় যদি আপনাদের সামনে তুলে ধরি এবং এগুলো
আমরা গুজব আকারে উড়িয়ে দিতে পারি না, আবার সত্য হিসেবে, সম্পূর্ণ সত্য হিসেবে অবশ্যই ধরে নিতে চাই না এখনো পর্যন্ত। তারপরেও বিষয়গুলো আলোচনা আসছে। যেমন কেউ কেউ বলছে যে চট্টগ্রাম বন্দর এবং আরাকান আর্মিকে করিডোর দেওয়ার যে বিষয়টি, সেটি সম্পর্কেই তারেক রহমানকে কনভিন্স করা হয়েছে। কিভাবে কনভিন্স করা হয়েছে? বলা হচ্ছে যে, মানে যা গেজ করা হচ্ছে, মানুষের যে পারসেপশন, বলা হচ্ছে যে নিকট ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে জনগণের তরফে এর দায় যেন বিএনপির উপর না বর্তায়, এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এগুলো করে দিতে চায়, বা পশ্চিমাদের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায়, বা বন্দর ইজারা দিতে চায়, এবং আরাকান আর্মিকে করিডোর দিয়ে যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। এবং একই সঙ্গে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে পশ্চিমাদের সমর্থন আদায়টা পানির মতো সহজ হবে, যেহেতু পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, এবং আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে তাতে তাদের পূর্ণ সমর্থন পাওয়া যাবে, এবং এই বিষয়গুলো টনিকের মতো কাজ করবে পশ্চিমাদের পক্ষ থেকে, এমনটাই নাকি বোঝানো হয়েছে। আরও যেটি বলা হচ্ছে যে প্রকাশ্যে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে নির্বাচন নিয়ে কথা হলেও প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন দিতে চান 2026-এর জুনে গিয়েই। তিনি এপ্রিলে বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, তার আরও 2 মাস পর হয়তো জুনে নির্বাচন দেবেন। যদিও অনেকে বলেন যে নির্বাচন আদৌ এই সরকারের অধীনে হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যা হোক, যেগুলো ছড়াচ্ছে, এক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার সম্পূর্ণ করার অজুহাত দাঁড় করিয়েছেন, যে জুনের মধ্যে মানে জুনের আগে নির্বাচন দেওয়া হলে এই বিষয়গুলো সম্পূর্ণ করা সহজ হবে না। আরও যে বিষয়টি আলোচনা আসছে, মোটামুটি যা প্রশ্ন আকারে তুলেছিলাম সেগুলোই আলোচনা আসছে, যে নির্বাচনে জামাত এবং বিএনপির সাথে আসন ভাগাভাগির বিষয়টি। তাতে কি বলা হচ্ছে যে বিএনপিকে 165টি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, বাকি 135টি আসন জামাত, এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন পার্টি এবং অন্যান্য শরিক দল সহ যারা মোর্চার মধ্যে রয়েছে তারা 135টি। আর এ কারণেই মোটামুটি দর কষাকষি করতে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়েছিলেন। আবার কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের আলোচনা শুধুই কালক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। ভেতরে জামাত, এনসিপি এবং উগ্র মৌলবাদী চক্রের সম্মিলিত পরিকল্পনায় ছক কষা হচ্ছে এক ভয়ঙ্কর খেলা খেলার জন্য। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপাতত বিএনপিকে ক্ষমতার লোভ দেখিয়ে মাঠ ঠান্ডা রেখে সরকারের যে এজেন্ডাগুলো রয়েছে, যে পরিকল্পনাগুলো রয়েছে, সেই কাজগুলো হাসিল করাই তাদের মূল লক্ষ্য। এবং এর সাথে আরও একটি প্রশ্ন উঠছে যে বিএনপি নেতা ইশরাক হোসেনের যে মেয়র হিসেবে শপথ নেওয়া না নেওয়াকে কেন্দ্র করে যে তুমুল আন্দোলন গড়ে উঠল, সে বিষয়টিও কি আলোচনায় এসেছে? 3 উপদেষ্টা পদ থেকে দাবি করা হচ্ছিল, সেগুলো কি আলোচনায় এসেছে? ইত্যাদি ইত্যাদি নানান ধরনের গুঞ্জন, গুজব, জানি না এর সত্যতা কতখানি, এগুলো ছড়াচ্ছে। মিস্টার শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি আবার কি বললেন, তার মানে ফেসবুক পেজে শুক্রবার রাতেই তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি বলছেন, তিনি দাবি করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তা ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক ঠোকা হয়েছে। তিনি বলছেন যে সব কিছু শেষ, এখন স্মুথলি চলবে, এবং যারা সরকারের বিরুদ্ধে নানান ধরনের কথা বলছিলেন তাদের মুখে জুতা পড়েছে। এই ধরনের মন্তব্যই আমরা করতে পারি, কফিনে শেষ পেরেক ঠোকা হয়েছে। আবার অন্যদিকে যে নাটক শুরু হয়েছে, খেলা শুরু হচ্ছে, আমরা স্পষ্টত এইগুলো যেগুলো বললাম সেগুলো গুঞ্জন, গুজব, সত্যতা অনেক কিছুই থাকতে পারে এর মধ্যে, কিন্তু স্পষ্ট যে খেলার কথা আমি বলতে চাই তা জামাত, এনসিপি নিশ্চয়ই করছে। যেমন জামাত এনসিপির সাথে আলোচনা ছাড়া তো নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করেনি, নিশ্চয়ই তাদের সম্মতি নিয়েই করেছে। জামাত যেমন তাদের যে বৈঠক ছিল কার্যনির্বাহী কমিটির শনিবারে বৈঠক শেষে একটি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বলা হচ্ছে সরকার এবং বিএনপির পক্ষ থেকে যে যৌথ বিবৃতি প্রদান করা হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ
অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এর আগে কি প্রধান উপদেষ্টা বা সরকার সবার সাথে আলোচনা করে সবকিছু করেছে? নিশ্চয়ই না। এবং সেক্ষেত্রে জামাত কোনো প্রশ্ন তোলেনি, এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তুলছে। এনসিপি বলছে যে এই বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, তারা হতাশ, তারা উদ্বিগ্ন, এবং এই বৈঠকে নির্বাচন নিয়ে যতটা কথা হয়েছে, বিচার এবং সংস্কার নিয়ে ততটা কথা হয়নি। আমি খেলা বলছিলাম এই কারণে যে তারা সরকারের বিরোধিতা করছে, তারা এটি মানতে চায় না। আসলে এগুলো একটু বলা দরকার, তাই বলা আর কি, আর কিছু নয়, যাতে আলোচনাটা পোক্ত জায়গায় গিয়ে পৌঁছায় বা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তাদেরই তো সরকার, সহজ হয় যে কোনো কিছু বাস্তবায়নের জন্য। এখন সবচেয়ে ভালো কথা বলেছেন, বুঝে হোক কিংবা না বুঝে হোক, যেহেতু শুরুতেই বলছিলাম যে এটা আমরা সবাই জানি, বলা হয়েছে যদি বিচার এবং সংস্কারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে। জামায়াতপন্থী যে আইনজীবী, বহুল আলোচিত আইনজীবী শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির বলছেন যে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দুই পক্ষই রাজি হয়েছেন। তার কারণ ওখানে তো মেবি বিষয়ে আলোচনা হয়েছে, হতে পারে নির্বাচন দেওয়া যেতে পারে। আসলে বাস্তবতা তো এখানেই। শুভঙ্করের ফাঁকি বলি আর জনগণের চোখে ধোয়া দিয়া বলি, ধুলো দিয়া বলি, যাই বলি না কেন, সমাধান তো কিছু হয়নি। হিডেন এগ্রিমেন্ট, পর্দার আড়ালে কোনো সমঝোতা, আন্ডার টেবিল ডিল, যেভাবেই আমরা বলি না কেন, আবারও মনে করে দিই, বৈঠকটি কিন্তু বৈঠকের মূল অংশ অন্তরালেই হয়েছে, গোপনে হয়েছে। এই করে আসলে বিএনপির জন্য কি ভালো হলো নাকি খারাপ হলো? বিএনপি তো এখন সব দিক থেকেই ক্রস ফায়ারে পড়ছে। যদি আমরা জামায়াত এনসিপির বক্তব্য ধরে নিই, তারাও আক্রমণ করছে, যদিও সেটি নাটকের অংশ। আবার এদিকে সিপিবি কিংবা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা অন্যান্য দলের কথা বলি, যারা বিএনপির সাথে মোটামুটি নির্বাচন খুব দ্রুত আদায়ের জন্য দাবি জানিয়ে আসছিল, তারাও কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলেছে। এর মধ্যে দিয়ে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কতটা, তা আমরা হয়তো অনেকে অনুমান করতে পারি, কতটা ভালো, কতটা কুসুমাস্তীর্ণ। ভালো থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।